আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমাকে দুনিয়ায় মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা মস্ত বড় একটা নিয়ামত যে অন্য ধর্মে জন্মগ্রহণ করলে আল্লাহ পাকই ভালো জানেন যে আমি ঈমান গ্রহণ করতে পারতাম কি না পারতাম, কিন্তু আল্লাহ পাক এই করুণা করায়, দয়া করায়, রহম করায় যে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই জন্যে ঈমান আনা, মুসলমান হওয়া আমার জন্য সহজ হয়েছে। এই জন্যে দিলের থেকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে থাকা। আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন যাবৎ অসুস্থ, বিশেষ করে 12 তারিখে আমি এই মাসেরই, এই আগস্ট মাসের 12 তারিখে আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি। মানে পেটে প্রচণ্ড ব্যথা। কারণ আমি এমন একটা অবস্থায় পৌঁছে গেছিলাম যে আমি মনে করছিলাম যে আমার মৌত বোধহয় খুব সন্নিকটে, এরকম অবস্থায় ছিল। কিন্তু আমি ফোনের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাইছি, আবার ডাক্তার বাসায়ও নিয়ে আসছি, নিয়ে এসে ওনার সঙ্গে পরামর্শ করে ওষুধ খাইছি। এখন মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অন্য যে কেউ হলে হাসপাতালে অ্যাডমিট নিত, কিন্তু আমি হাসপাতালে যাই নাই। আর কেন যাই নাই এই কথা বলার জন্যেই মূলত আজ হাঁটছি আর ওই কথাগুলো বলবো চিন্তা করছি। আশা করি এর মধ্যে অনেক শিক্ষণীয় ঘটনা আছে। যে মানুষ তো প্রত্যেকটা পরিবারেই মানুষ অসুস্থ হয়ই, ডাক্তারের কাছে যেতে হয়, হাসপাতালে যেতে হয়, প্রতিটা মানুষেরই। এই কথাগুলো শুনলে অন্তত সতর্ক হবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, নিজের অভিজ্ঞতা, এটা শোনা গল্প বলবো না। কারণ আমার এই দীর্ঘ বলছি প্রায় 60 বছরের জীবনে যে অভিজ্ঞতা হয়েছে নিজেকে নিয়ে, নিজের পরিবারের লোকজনকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, এই ডাক্তার এবং হাসপাতালগুলোতে যে অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে সেইগুলোই আমি আজকে বর্ণনা করব। অনেক শিক্ষণীয়। ইনশাআল্লাহ ভিডিওটা একটু বড় হলেও শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি প্রথমেই আমার বিবির একটা ঘটনা নিয়েই শুরু করব। কয়েকটা ঘটনা বলবো, তার মধ্যে 1 নম্বরে আমার বিবির কথা বলবো, 2 নম্বরে আরেকটা বলবো আমার এক আত্মীয়র ঘটনা, 3 নম্বরে বলবো আমার মা যখন জীবিত ছিল সেই সময়ের এক অভিজ্ঞতা, চতুর্থ যেটা বলবো সেটা আমার নিজের ঘটনা। কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ভাই, শুনলে তাজ্জব বনে যাওয়ার মতো। যে ডাক্তার, হাসপাতাল নিয়ে আসলে মানুষ দুনিয়াতে যে সব তো আল্লাহ পাকই করেন, সুস্থ রাখেন আল্লাহ পাক, অসুস্থতাও আল্লাহ পাক দেন, কিন্তু সুন্নত হিসেবে আমরা প্রথমেই চিন্তা করি ডাক্তারের কাছে, হাসপাতালে যাওয়ার। মানে মানুষ অসুস্থ হলে পুরোপুরি তো অসহায় হয়ে যায়। এই অসহায় লোকদের পরে কিভাবে অপকৌশলে যে ডাকাতি করা হয় ডাক্তার এবং হাসপাতাল থেকে, সেই ঘটনারই বর্ণনা। আমি বলছি না সব হাসপাতাল খারাপ, আমি বলছি না সব ডাক্তার খারাপ, আলহামদুলিল্লাহ অনেক ভালো ডাক্তারও আছে। এই জন্যই বিষয়গুলো শোনা দরকার। আমার বিবির ঘটনা প্রথমে বলতে চাইছিলাম, সেটাই শুরু করি। আমার বিবির বুকের ভিতরে আজ 2-3 বছর আগে থেকে মাঝে মাঝে, আগে হয়তো 6 মাসে একবার, পরে আস্তে আস্তে সময়টা কমে গেছে, যে 4 মাসে একবার, 3 মাসে একবার, এরকম সময় আস্তে আস্তে কমছে, বাড়ছে। বুকের মধ্যে যন্ত্রণা হয়। তা আমার বড় ছেলে আমেরিকায় থাকে, তার সঙ্গে পরামর্শ করে গুলশান 2-এ ইউনাইটেড হাসপাতালে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো এক মহিলা হার্ট বিশেষজ্ঞর। যে সাধারণভাবে বুকে ব্যথা হলে তো আমরা হার্টের সমস্যায় ধরে নিই। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, কারণ পুরোপুরি বলতে গেলে তো এই ভিডিও 2 ঘন্টায়ও শেষ হবে না। এজন্য সংক্ষেপে বলার চেষ্টা করব, যাতে 1 ঘন্টার মধ্যেই শেষ করতে পারি ইনশাআল্লাহ।
এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যথাসময়ে আমরা ডাক্তারের কাছে গেলাম। আজ থেকে বছর 4 আগে আমার কাছে সব ফাইলপত্র আছে, ফাইলপত্র দেখে সব তারিখও আমি বলতে পারবো, ডাক্তারের নাম বলতে পারবো, কিন্তু এখানে নাম বলাও গুরুত্ব না, তারিখও বলো গুরুত্ব না, গুরুত্ব হচ্ছে ঘটনা কি ঘটছিল। আর যদি কেউ মনে করেন যে এটা আমি বানানো গল্প করছি, তাহলে আমার কাছে চলে আসবেন। আমার ফোন নম্বর না, আমি এটা ফেসবুকেও দেবো, তো তা আপনারা আমার ইনবক্সে নক করলে আমি ডকুমেন্টসও সরবরাহ করতে পারি। তা এখন ওই মহিলা ডাক্তারের কাছে যা হল, উনি পরীক্ষা নিরীক্ষা করে হার্টের কোনো সমস্যা পেলেন না। উনি ক্লিয়ারেন্স দিন কোনো হার্টের সমস্যা নাই। এখন উনি কিছু ক্যালসিয়াম ওষুধ দিলেন আর একটু গ্যাসের ওষুধ দিলেন। গ্যাসের ওষুধ সাময়িক খাওয়ার জন্য 15 দিন বা 20 দিন বা 1 মাস। কিন্তু ওই ওষুধ খাওয়ার পরে আমি কম বলবো না, ওই মাঝে মাঝে যে বুকে ব্যথা মানে যন্ত্রণা হয়, এটা হতেই আছে মাঝে মাঝে। আর যখন কিছু হয়তো মাসে একবার হচ্ছে, না 2 মাসে একবার হয়েছে, তখনও 2 মাসে বা 1 মাসে হঠাৎ করেই শুরু হয়। ওই যখন শুরু হয় তখন সমস্ত শরীর ঘেমে একবার গোসলের মতো অবস্থা হয়ে যায়। তারপর গ্যাসের ওষুধ টষুধ এটা ওটা খেয়ে একটু রেস্ট নিলে আস্তে আস্তে ঘন্টা 2-3-এর মধ্যেই আবার সুস্থ হয়ে ওঠে আগের মতো। এখন ডাক্তার তো বললেন হার্টের সমস্যা নাই, এখন সমস্যাটা কি সেটা তো বললেন না, বা কোনো ডাক্তারের রেফারও করলেন না। ইতিমধ্যে আমি চিন্তা করলাম যে উত্তরাতে এটা ওই 11 নম্বর সেক্টর 12 নম্বর সেক্টরের ওই যে গোলচক্কর, ওখানে একটা মার্কেটও আছে, নামকরা মার্কেট, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। ওই গোলচক্করের আশপাশেই ইবনে সিনা ডায়াগনোসিস সেন্টার আছে। ওখানে তো ডাক্তারের বাজার, সব ধরনের ডাক্তার পাওয়া যায়। আর ইবনে সিনার কিছু সুনামও শুনছি ইতিপূর্বে। আর এখানে দিনদার লোকই আমি জানতাম, দিনদার ডাক্তারগুলোকেই নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে প্রথমে একজন সাধারণ ডাক্তার, ওই যে সাধারণ MBBS ডাক্তার, ওই যে মেডিসিন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞকে দেখালাম। উনি প্রায় 6-7 হাজার টাকা টেস্ট দিলেন। টেস্ট দেওয়ার পরে উনি রিপোর্ট দিলেন, উনার তো আমি কোনো সমস্যা দেখছি না, কিন্তু পিত্তথলিতে একটা ছায়া মতো দেখছি, এটা সম্ভবত পিত্তথলিতে পাথর আছে, কিন্তু সেটা খুব ছোট, এটা নেগলেক্ট আর কি, যে এর থেকে ওই অসুবিধে হওয়ার কথা না। তবে যদি এর থেকে হয়ও তাহলে এখানে তো আমার করণীয় না। উনি আর একজন ডাক্তার রেফার করলেন, ইবনে সিনারি একজন মহিলা ডাক্তারকে রেফার করলেন। আমরা আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সঙ্গে দেখা করলাম। এত বদ্রাগী মহিলা, মানে উনি ছুঁয়েও দেখলেন না, ও দূরত্ব বজায় রেখে উনি কথাবার্তা বলছেন, অনেক দূরত্বে চেয়ার রাখা। তখন করোনাও শেষ হয়ে গেছে, তারপরেও এই সতর্কতা। তারপর উনি শুনে টুনে অনেকগুলো আবার টেস্ট দিলেন। সে টেস্টও ওরকম 8 থেকে 10 হাজার টাকা ব্যয় হলো। টেস্ট রিপোর্ট দেখা উনি বলছেন যে ওনার তো হার্টের বিশাল সমস্যা, ওনার তো হার্টের ডাক্তার দেখাতে হবে। তা আমরা বললাম যে এখানে যে মেডিসিন ডাক্তার দেখালাম, উনি তো আপনাকে রেফার করলেন যে এটা আমার ফাংশন না, এটা গ্যাস্ট্রোলজির ফাংশন, আপনি গ্যাস্ট্রোলজিতে স্পেশালিস্ট বলে আপনাকে রেফার করলেন। কিডনি না, এখানে একটু পাথর আছে বলে, পিত্তথলিতে একটু সামান্য পাথর আছে। ওটা কোনো বিষয়ই না, তার হার্টের চিকিৎসা আগে করতে হবে, তার হার্টে বিশাল সমস্যা। তা আমরা বললাম যে এর আগে তো ইউনাইটেড হাসপাতালে একজন হার্ট বিশেষজ্ঞকে দেখাইছি, উনি তো বললেন ওনার কোনো হার্টের সমস্যাই নাই। যে ডাক্তারের দেখাইছি উনি খুব নামকরা ডাক্তার, মহিলা ডাক্তার, ওনার নাম বললাম, উনি তো একবার তাচ্ছিল্য করে ফেলালেন যে আপনি কি বলেন, উনি কি ডাক্তার তাহলে? তাই বলে উনি আরেকটা হার্টের ডাক্তারের রেফার করলেন। এটা আর ইবনে সিনাই থাকলো না, অন্য হাসপাতালে, অন্য উত্তরারই একটা প্রাইভেট হাসপাতালে এক হার্ট বিশেষজ্ঞ রেফার করলেন। আর আমাদের দ্রুত তার কাছে যান, আমার এই প্রেসক্রিপশন দেখাবেন, দেখাই কথা বলবেন যে ইনি বলছে হার্টের সমস্যা।
আমরা দ্বন্দ্বে পড়ে গেলাম, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। ইউনাইটেড হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার যিনি হার্টের, তিনি বললেন আমার বিবির কোনো হার্টের সমস্যা নাই। আর এই মহিলা, এনার নাম হচ্ছে তসলিমা জামান, ডাক্তার তসলিমা জামান, ওই সময় ইবনে সিনায় বসতেন, গ্যাস্ট্রোলজি স্পেশালিস্ট। হার্টের ডাক্তার বলল সমস্যা নাই হার্টে, আর ইনি গ্যাস্ট্রোলজির ডাক্তার হয়ে উনি বলছেন যে কিছু একটা মানে হার্টের সমস্যা বিশাল আকারে। আমরা নিজেরাই চিন্তা করলাম যে সামথিং ইজ রং, কিছু একটা ঘটতে চলেছে আমাদের নিয়ে, যে আমাদের এটা তার কথা মতো ওই ডাক্তারের কাছে, ওই হার্ট বিশেষজ্ঞের কাছে যাওয়া ঠিক হবে না। আমার মনে হয় তার কাছে গেলে এরা, আমার যেটা ধারণা হলো, এরা পরস্পর মানে যোগাযোগ আছে, আর্থিক লেনদেন হয়, এটা আমার ধারণা থেকে বলছি। না উনি হার্টের ডাক্তার না হয়ে উনি হার্টের ডাক্তারকে, তাও এক প্রাইভেট ক্লিনিকে এক হার্ট বিশেষজ্ঞকে রেফার করলেন। আমি চিন্তা করলাম তৃতীয় আর একজন হার্টের ডাক্তার দেখাবো, এই হার্টের ডাক্তার দেখাবো, উনি যেটা রেফার করলো তাকে দেখাবো না, তৃতীয় একজন হার্টের ডাক্তারকে দেখাবো। আমরা ইউনাইটেড হাসপাতালে গুলশান, ওখানে আগে যে ডাক্তার দেখাইছিলাম মহিলা বিশেষজ্ঞ, যেটা হার্ট বিশেষজ্ঞ মহিলা, ওনাকেও না, ইউনাইটেড হাসপাতালে আরো ভালো ডাক্তার খোঁজ করলাম যে আছে কিনা, তা আমরা পেয়ে গেলাম যে ইউনাইটেড হাসপাতালে পুরুষ ডাক্তার ইনি, উনি খুব নাম করা, উনি বিভিন্ন টিভিতেও এই হার্ট নিয়ে অনুষ্ঠান করেন, দেখেও জ্ঞানী ব্যক্তি মনে হয়। তা এখন আগে যে ইউনাইটেড হাসপাতালে আমার বিবিকে দেখাইছি হার্ট বিশেষজ্ঞ, ওই ফাইলটাই যেদিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যেদিন গেলাম, ওই ফাইলটাই পাঠাই দিলাম। তা আমরা যাওয়ার পরে চেম্বারে ঢোকার পরে ওই ডাক্তারই বললো আমার কাছে কেন, আপনারা তো মানে বোঝাতে চাচ্ছে একজন হার্ট বিশেষজ্ঞর কাছে তো এর আগে গেছি, এখন ওনার কাছে কেন, উনি একটু আশ্চর্য হলেন। তখন আমরা ঘটনা খুলে বললাম যে আমাদের তো ইবনে সেনা থেকে অন্য এক হার্ট বিশেষজ্ঞকে রেফার করা হয়েছে, যে উনি হার্টের বিশাল সমস্যা। তা আমরা চিন্তা করলাম উনার রেফার করা ডাক্তারের কাছে যাব না, অন্য একজন ভালো ডাক্তার এর সঙ্গে আগে পরামর্শ করব, সেই হিসেবেই আপনার কাছে পরামর্শ করতে আসা। তারপরে উনি আমার বিবির আদ্যপন্ত সব জিজ্ঞাসা করলেন কি সমস্যা হয় কি না হয়। উনি এই শুনেই বলে দিলেন ওনার হার্টে কোনো সমস্যা নেই। আমরা বললাম যে ইবনে সিনা থেকে এইভাবে বলা হলো, আপনি বলছেন সমস্যা নেই। তখন বলল যেহেতু আপনারা বেশিটা কনফার্ম হতে চাচ্ছেন, সেহেতু কিছু পরীক্ষা দিই। তখন কিছু পরীক্ষা দিলেন, অনেকগুলোই পরীক্ষা, কিছু মানে অনেকগুলোই, এখানে উপরে 8-10 হাজার টাকা না 14 থেকে 15,000 টাকা লাগলো। অনেকগুলো টেস্ট দিয়েছে, তো এই ট্রেডমিলের টেস্টটাও দিয়েছে, টিটি বলে, টিটি এটাও দিয়েছেন। রিপোর্ট আসার পরে ডাক্তারের সামনে যাওয়া হলো, ডাক্তার যা বলেছিলাম তাই, কোনো সমস্যা নেই ওনার, এই হার্টের সমস্যা বর্তমানে নেই, কিন্তু নিকটবর্তী সময়ের মধ্যে হবে এমন সম্ভাবনাও তো দেখি না, ভবিষ্যতের কথা তো আল্লাহ ভালো জানে। তা ওনার তো হার্টে কোনো সমস্যা না। তখন বলা হলো যে তাহলে এই বুকের মধ্যে এই যন্ত্রণাটা কি মাঝে মাঝে, তখন উনি কিছু গ্যাসের ওষুধ আর একটু প্রেশার হালকা বেশি ছিল, খুব বেশি না হালকা বেশি, এই জন্য ইন্ডোভা 10 দিলেন। এটা যাদের হার্টের রোগে এটা প্রাথমিক পর্যায়ে দেয়, তা বললো 1 মাসের বেশি খাওয়ার দরকার নেই, আর গ্যাসের ওষুধও বললো যে 1 মাস খান। বেশ আমরা চলে আসলাম, ওইভাবে চলতেছি, কিন্তু সমস্যাটা যায় নাই। কিন্তু যেটা আমি বুঝাতে চাইছি, আমরা যদি ওই ইবনে সিনার মহিলা ডাক্তার তসলিমা জামানের কথা মতো যে বিশাল সমস্যা হার্টের, আর ওনার রেফার কিন্তু ডাক্তারের কাছে যাইতাম, নির্ঘাত তার বুককে ফেড়ে ফেলায়, আর মোটা অঙ্কের চাঁদাবাজি হতো আমাদের সঙ্গে, কয়েক লক্ষ টাকা, 8-10 লাখ টাকা হয়তো, বা 5-7 লাখ টাকা আমাদের কাছ থেকে খসাইন। এইসব ডাক্তার নামে কুলাঙ্গার, যারা ডাক্তাররা শুনবেন তারা কষ্ট পাবেন না, সব ডাক্তার সমান না, কিন্তু এইসব কুলাঙ্গার ডাক্তারের জন্য সমস্ত ডাক্তার কলঙ্কিত হচ্ছে। আল্লাহ পাক সঠিক বুঝদান করেন।
আমিন। আমি কয়েকটা ঘটনা বলতে চাইছিলাম, একটা ঘটনা অলরেডি শেষ করে ফেললাম। আমার বিবির বিষয়টা এখন বাংলাদেশে এই সমস্যাটা, সবাই বলে যে হার্টের সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কি সেইটার কোনো সমাধান দেন না, উপস্থিত কিছু ওষুধ দেন, তাতেও কাজ হয় না, আবার কোনো ডাক্তারও রেফার করে না। কি করতে পারি আমরা? তা এখন সমস্যা রয়ে গেছে, চিন্তা করেছি যে আল্লাহ পাক চাইতে আমার ছেলে তো আমেরিকায় থাকে, কিছুদিনের মধ্যে যাব ইনশাআল্লাহ, সেখানে যে এই বিষয়টা দেখব। এখন মাঝে মাঝে যেটা হচ্ছে, কষ্ট হচ্ছে, সহ্য করতে থাকি, আর আল্লাহ চাইতে তো নিরাময়ও দান করতে পারে, তাই জন্য করে আমিন। এবারে দ্বিতীয় যে ঘটনা আমি বলতে চাইছিলাম, আমার এক আত্মীয়, মানে আমার শ্যালিকার জামাই, অর্থাৎ শ্যালিকার মেয়ের স্বামী, অবশ্য ঢাকাই বলে মেয়ের জামাই, কিন্তু আমরা তো যশোর খুলনা এলাকার লোক, আমরা বলি মেয়ে, জামাই হচ্ছে শাশুড়ির আর মেয়ের হচ্ছে স্বামী, আমরা এটা বলি। সেই হিসেবে যে আমার শ্যালিকার জামাই দীর্ঘদিন অসুস্থ ছিল, মাঝে মাঝে অসুস্থ হয়, অর্থাৎ মাঝে মাঝে পেটের পীড়া শুরু হয়, প্রচণ্ড যন্ত্রণা। আমার এই শালির জামাই, মানে আমারও জামাই, আমি মনে করি আমারও তো জামাই, তা আমি জামাই হিসেবেই উল্লেখ করব। আমার এই জামার নাম হচ্ছে আলম, বাড়ি হচ্ছে সাতক্ষীরা। তো ও পেটের পীড়ায় ভুগত, মাঝে মাঝে ওই কয়েক মাস পর পর, 5-7 মাস পর দেখা যাচ্ছে প্রচণ্ড পেটে বেদনা, এমন বেদনা মানে কষ্ট যে সহ্য করতে পারে না, হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে কয়েকদিন, ওই সাতক্ষীরাতেই হাসপাতালে ভর্তি হয়। ওই কয়েকদিন থাকার পরে বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে ওই ভালো হওয়ার পরে আবার বাসায় এসে এইভাবে চলতে থাকে। এইভাবে 7 বছর অতিবাহিত। শেষের যে বছর, সেই বছর মানে আজ থেকে 1-1.5 বছর আগের ঘটনা বলছি। শেষের বছর প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। এখন সাথে সাথে টয়লেটও আর হয় না। ওই সময় মেরুদণ্ডেও ব্যথা শুরু হয়ে গেল, টয়লেটও হয় না, কঠিন অবস্থা। সাতক্ষীরার ডাক্তাররা পরামর্শ দিল, ওই যে সমস্ত ডাক্তার এর আগে দেখাইছে তাদের পরামর্শ দিল যে ঢাকায়, এটা মগবাজার সম্ভবত, আমি যদি ভুল না বলি, ইসলামিয়া হাসপাতাল, ওখানে বোধহয় ওই ডাক্তারের কোনো সম্পর্ক আছে, ওখানে পাঠাই দিল যে ওখানে যা, তোমার তো পিঠে সম্ভবত টিউমার হয়েছে মেরুদণ্ডে, তো এ তো আমরা পারবো না। তা এখন জামাই তো ভয় পেয়ে গেছে, তার আত্মীয় স্বজন ভয় পেয়ে গেছে, টিউমার। তো এখানে এসে এই ইসলামিয়া হাসপাতালে আসার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিল যে আসলেই টিউমার, এটা অপারেশন করতে হবে। তা ওরা মেডিকেল টিমও বসালো, টিম বসাই অপারেশনের একটা ডেট ফিক্সড করলো। টাকা চাইলো 3 লাখ দিতে হবে, কিন্তু আমার জামার পক্ষে এটার জন্য অতি বেশি মনে হলো, বা তার আত্মীয় স্বজনের কাছে অনেক বেশি মনে হলো। এই জন্যই এইটা ওরা, এখন মানুষ যে সময় বিপদে পড়ে নানান জনে নানান রকম পরামর্শ তো দেয়, তাই এখনো ওখানে না করে এই পরামর্শ দিলে, যদি এই হাসপাতালের নাম হচ্ছে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড, যাই হোক, ইনসাফ বারাকা কিডনি নাকি কি হাসপাতাল, এই ধরুন, এখানে ভর্তি করলে এরা একটু কম টাকা চাইলো, 2 লাখ টাকার মধ্যে এরা অপারেশন করে দেবে। ওরাও পরীক্ষা নিরীক্ষা করে, এখন ওদেরও সম্ভবত আগে ইসলামিয়া হাসপাতালেই হয়তো যে ডাক্তারগুলো অপারেশন করতে হয় সেই ডাক্তারও হইতে পারে, হয়তো তাদের অন্য লোক পাঠাইয়ে পরামর্শ দিল ওখানে যে করো, তাহলে 2 লাখ টাকায় হয়ে যাবে, একেবারে রুগীটা না হারাইয়া অন্য জায়গায় নিয়ে দেখা যাক কি হয়, কিছু কম নিলাম, সবই তো লাভ, তার থেকে কম নিয়ে 2 লাখ টাকায় চুক্তি হলো, নির্দিষ্ট দিনে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। এখন 2 ঘন্টা হয়ে গেল, অপারেশনের কোনো খবর আসে না, চলতেছে অপারেশন, কাটাছেঁড়া ভিতরে। আপনজন কেউ নিতে চাইছিল যে আপনাদের মধ্যে কেউ যদি কাটাছেঁড়া দেখতে পারে তারা আসতে পারেন একজন, কিন্তু ওরকম সাহসী লোক তো পাওয়া যায় না তেমন। তা ওরা নিজেরাই করলো লাস্টে।
এখন 2 ঘন্টা পরে দরজা খুলে জিজ্ঞেস করতেছে এখানে আপনজন কে কে আছে। তা কয়েকজন হাজির হলো, তার বিবি, তার ভাগনা ছিল, আমার জামার ভাগনা, আমার শালিকার মেয়ে। তা ওই জামার ভাগনা আর বিবিকে বললো যে আপনারা 2 জন ভিতরে আসেন। এখন ভিতরে যেয়ে দেখে মেরুদণ্ড একেবারে কাইটে ফেড়ে ফেলেছে। এখন এরা এইটা কি বুঝবে? তাদেরকে বলতেছে এই দেখেন তার টিউমার শিকড় গজাইয়ে চতুর্দিকে ছড়াই গেছে, এইটা শিরার ভেতরেও ঢুকে গেছে। এখন কোনোভাবেই তার আর এই টিউমারকে বের করা সম্ভব, কোনো অবস্থায় সম্ভব নেই। আর তার এখন আমরা কি করব? এখন আমরা তো পারবো না। এখন যদি আমরা ওইটা জোর করে কোনোভাবে যদি টিউমারকে বের করি, কিন্তু পরিপূর্ণভাবে যেহেতু বের করতে পারবো না, টিউমারটা চতুর্দিকে শিকড় গজায় গেছে, ছড়াই গেছে, এখন হয় টোটালে না করা, আর যদি বেরও করি তাহলে আংশিক থেকে যাবে, পরবর্তীতে আবারও হবে এবং সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে এমন কোনো নিশ্চয়তা আমরা দিতে পারবো না। আপনারা এখন যেটা বলেন, এখন রুগীরা কি করবে? রুগীর আত্মীয় স্বজন কি করবে? রুগী তো সেন্সলেস। রুগীরা বললো যে ঠিক আছে আপনারা সেলাই করেই দেন, অপারেশন করা লাগবে না। আবার এ কথাও বলছিল যদি আমরা জোরজার করে বের করতে যাই রুগীর মৃত্যু হয়ে যেতে পারে। এখন স্বাভাবিকভাবে রুগীর আত্মীয় স্বজন কি বলবে যে না দরকার নেই আপনারা সেলাই করে দেন। ওইভাবে ভাই সেলাই করে দেওয়া হলো। ওরা বেডে নিয়ে আসলো রুগীকে, কোনো সাকসেসফুল নাই, কোনো কাজ হলো না। এখন কয়েকদিন রেখে মোটামুটি একটু চামড়া জোড়া লাগা পর্যন্ত সেলাই থাকা অবস্থায় আমার রোগীর আত্মীয় স্বজন তাকে নিজের এলাকায় অর্থাৎ সাতক্ষীরায় একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে এসে যে ওই ঘা শুকানোর ট্রিটমেন্টটা অন্তত করা যায়, এইটা যে ঢাকায় বসে এত টাকা খরচ না করে ওরা অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নিয়ে এসে একটা প্রাইভেট ক্লিনিকে এনে অন্তত ঘা শুকানোর ট্রিটমেন্টটা করে ফেলালো। এখন জামাত চেঞ্জ করে ডিসিশন নিলে আমি আর বাংলাদেশে ট্রিটমেন্ট করব না, তার কিছু আত্মীয় স্বজনও ভারতে আছে। তা এখন জামার এক কথা আমি ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়ায় যে ট্রিটমেন্ট করব। এখন এবার ওই সাতক্ষীরার স্থানীয় হাসপাতাল থেকে একটু ঘাটা শুকনোর পরে বাসায় আসলো। পাসপোর্ট ছিল না, পাসপোর্ট করলো। পাসপোর্ট করে ডাক্তার বোধহয় তারপরে ভিসা টিসা যা করা লাগে সব করে ইন্ডিয়ায় চলে গেল 1 মাসের মধ্যে। ইন্ডিয়ায় যে লোকে পরামর্শ দিল কোন হাসপাতালে ভর্তি হবে সেটাই বলি। এটা বেঙ্গলোরের মণিপাল হাসপাতাল, মণিপাল হৃদ নাকি, যাই হোক মণিপাল বললেই তো সবাই চিনবে, খুব বড় হাসপাতাল নাকি। বেঙ্গলোরের মণিপালে সে যে ভর্তি হলো, ওখানে তারা রুগীকে ভর্তি করে নিয়ে রুগীর ফাইল পত্র দেখে সিদ্ধান্ত দিলে রুগীর টিউমারও নাই, তার অন্য কোনো সমস্যা নাই। তার সমস্যা হচ্ছে একটা শিরায়, মেরুদণ্ডের একটা শিরায়। তারা এটা কোনো অপারেশন লাগবে না, এটা ইনজেকশনের মাধ্যমেই তারা ঠিক করে ফেলাতে পারবে। একটা টাকা চুক্তি হলো, সম্ভবত সেটা বাংলাদেশি টাকায় 1,05,000 টাকা। মানে মেরুদণ্ডের একটা শিরার ভিতর শিরা নাকি শুকাই গেছে, সেই শিরায় এক ধরনের জেলি মতো পুশ করবে, এর জন্যে এই টাকাটা দিতে হবে। তখন টাকা ম্যানেজ করে দেওয়া হলো, চিকিৎসা শুরু হয়ে গেল, শিরা ইনজেকশন পুশ করে জেলি পুশ করা হলো। ভাই আশ্চর্য হবেন, এই রুগী 3 দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। ওই হাসপাতালে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। আর ঢাকায় যে হাসপাতালে ওরা অপারেশন করে ফেড়ে ফেলালো, এরা বলে দিল এই রুগী আর বেশি দিন থাকবে না, যতদিন যা খেতে চাই খাওয়ান। এই হচ্ছে বাংলাদেশের চিকিৎসক। সবাইকে আমি বলছি না যে এই ধরনের হয়ে থাকে, তারা কি যে সমস্যা, এই সমস্যাটা না বুঝায় তারা সিদ্ধান্ত নেয়, মানুষকে বলির বাটা বানায়, আর তারা করে ইনকাম। আর গ্রামগঞ্জের মফস্বল শহরের অসহায় লোকজন ধরে ধরে কুরবানি করে। এই হচ্ছে সেই ডাক্তার। এদের থেকে ভাই হেফাজত থাকা দরকার। যে কোনো ডাক্তার একটা সিদ্ধান্ত দিলেই যে এই অপারেশন করতে হবে, সেই অপারেশন করতে হবে, এই সমস্যা সেই সমস্যা,
ভাই এতে পাগল হবেন না। রুগী যতই অসুস্থ হোক, ভাই এই দেশেই তো আমরা শুনি যে বড় বড় হাসপাতালের সেই গল্প শুনি যে হার্টে রিং বসাইছে 3টা, 15 লাখ টাকা নিয়েছে, বিশাল ধনী ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব করে নিয়েছে। কি কারণে? চায়নায় গেছে, চায়নায় গেলে ওই ব্যথা শুরু হয়েছে। এখন চায়নায় যে ব্যথা শুরু হয়েছে, একটা ভালো হাসপাতালে ভর্তি হয়েছে। এখন ওই হাসপাতালের ডাক্তাররা তার কেস হিস্ট্রি জানতে চাইছে। তখন বললো যে আমার এরকম রিং বসানো আছে 3টা, আমার তো হার্টের সমস্যা আছে। এই বলার পরেও ওনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট দিচ্ছে যে ওনার হার্টের কোনো সমস্যাও নাই, ওনার হার্টের রিংও বসানো হয় নাই। এই হচ্ছে বাংলাদেশের ডাক্তার। তো উনি বলছেন আপনারা লিখিত দিতে পারবেন যে আমার হার্টের সমস্যা নাই এবং রিং বসানো নাই। তো কেন দিতে পারবো না? যেটা সত্যি আমরা তো দিব। ভাই ওই সামান্য কয় টাকা ট্যাবলেট দিয়েছে, উনি সুস্থ হয়ে ওখান থেকে রিপোর্ট নিয়ে বাংলাদেশে যে হাসপাতাল থেকে রিং বসাইছে আইসে, তো উনি তো প্রভাবশালী, আইসে লোকজন নিয়ে আইসে গণধুলাই দিয়েছে। এই ঘটনাও আমরা জানি। ভাই সব ডাক্তার খারাপ না, সব হাসপাতালও খারাপ না। এই জন্যই নিজেদের বুদ্ধি বিবেচনা খাটাতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। ওই বলির পাঠা না হয়ে অন্তত আরও কিছু পয়সা খরচ করিয়া অন্য ডাক্তারের শরণাপন্ন হন, কয়েক ডাক্তার দেখাইয়া তারপরে ও বলির পাঠা হইেন, তার আগে না। আমার বোঝার জন্য বলছি ভাই, যারা শুনছি তাদের বোঝার জন্য বলছি ভাই। 2টো ঘটনা অলরেডি বলে শেষ করছি। 3য় ঘটনা, আমার মাকে নিয়ে। আমার মা 2017 সালে ইন্তেকাল করেছেন। এরও 5 বছর আগের ঘটনা। আমার ছোট ভাই তখন বাড়িধারাতে থাকতেন। মা ছোট ভাইয়ের কাছে বেড়াতে আসছে। তো মা বয়সের কারণেই বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতা তো আছেই, আর তার একটা বড় সমস্যা ছিল, এই হাতে যন্ত্রণা হয়। এই হাতে এই আর্ম বা এই কবজিতে এইগুলো যন্ত্রণা হয়। যখন যন্ত্রণা হয় কষ্ট পায়। তো এখন ছোট ভাইয়ের বাসার পাশেই তো ইউনাইটেড হাসপাতাল, ওনাকে ওখানে ভর্তি করানো হলো। এমনি তো খুব একটা অসুস্থ না, ইচ্ছা যে পুরো বডি চেক আপ করতে হবে, যে যে জায়গায় সমস্যা আছে আমার মাকে পুরোপুরি ট্রিটমেন্ট করতে হবে। এই জন্যে ধরেন আজ থেকে কত বছর আগের কথা, 14-15 বছর আগের কথা। তখনই একটা কেবিন, তখনও ইউনাইটেড হাসপাতালে 8,000 টাকা, এই কেবিন ভাড়া করে সমস্ত বডি চেক আপ করা শুরু হলো। আর মূল যে সমস্যা, এই আর্ম, এই জায়গায় যন্ত্রণা হয়। আমি এবং আমার ছোট ভাইয়ের উপস্থিতিতে ডাক্তারের একটা টিম আমাদের কেবিনে প্রবেশ করলো। ওখানে একজন টিম লিডার ছিলেন, সম্ভবত উনি প্রফেসর টাইপের, আর সবগুলো জি হুজুর হা হুজুর ওনাকে করতে লাগলো। বোঝা গেল ওনারা নতুন। এখন উনি সব রিপোর্ট দেখে, ওই প্রফেসর রিপোর্ট দেখে সিদ্ধান্ত দিলেন এই হাতে এখানে যে কবজি আছে এর ভিতরে যে জেলি থাকে, এই জেলিটা শুকাই গেছে, যার কারণে মুভমেন্টটা ভালো হয় না, এই জন্যই যন্ত্রণা শুরু হয়। যুক্তিসঙ্গত কথা। তো এখনো ওনার টিমে যে লোকগুলো আইছে, সেই যে ডাক্তারগুলো আছে, লোক মানে ডাক্তার তো সঙ্গে আছে, প্রফেসর সাহেব মানে বড় ডাক্তার, সবাই তুমি করছে। এখন এই হাতের এই কবজির ভিতর দিয়ে কিন্তু ছিদ্র আছে, এখান থেকে ইনজেকশন পুশ করে, সিরিঞ্জ পুশ করে ওখানে জেলি ঢুকাতে হবে, এক ধরনের ইনজেকশন পুশ করতে হবে। তো উনি জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কেউ পারবা এই ইনজেকশন পুশ করতে? ভাই এই ইনজেকশন পুশ করা কিন্তু সবাই পারে না। হাড়ে 2 হাড়ের মাঝখান দিয়ে, চতুর্পাশে হাড়, মাঝখান দিয়ে পুশ করে ওই জায়গায় ইনজেকশন পুশ করা, এটা সবাই পারে না, অনেক ট্রেনিং লাগে। তো এখন ওনাদের মধ্যে একজন বলে স্যার আমি পারবো। তা এখন ডাক্তার সাহেব কী করবেন, মানে মেন ডাক্তার বলে ঠিক আছে তাহলে তুমি কালকে এটা পুশ করে দিও। উনি প্রেসক্রিপশনে লিখে দিলে এই ইনজেকশনটা এনে রাখবেন, কালকে পুশ করা হবে। এখন পরের দিনেও আমরা 2 ভাই ওখানে উপস্থিত। ওই সেই ডাক্তার, হাত উঁচু করা ডাক্তার চলে আসলেন, আর সেই ইনজেকশন পুশ করতেছেন। এখন ওখানে খাড়াভাবে ঢোকানো,
আর হাড়ের ভিতর দিয়ে একটা বৃদ্ধা মহিলা, আমার মা প্রথমবার ঢুকাই দিল, খাটাং করে যে হাড়ে লাগলো, সাকসেসফুল না, টেনে বের করা হলো। মা তো চিৎকার করে হাঁটলো, আর নার্সরা চতুর্পাশে হাত মানে বাইন্ধে রাখার মতো ধরে রাখলো। কি এক অদ্ভুত ব্যাপার রে ভাই। এইবার আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখছি দুই ভাই। এখন দ্বিতীয়বার আবার পুশ করলো, আবার ফেল। আমার মা চিৎকার করু, ভাই হাড়ে যদি এইভাবে টোকা দেওয়া হয় কিভাবে লাগে কন, তারপরে সুস সেটা চাং করে মারতেছে, আর আমার মা চিৎকার করে উঠছে। দ্বিতীয়বারও টেনে বের করে ফেলল, হয় নাই। তৃতীয়বার আবার করলো। আমরা দুই ভাই মানে দাঁড়াইয়ে সহ্যের বাইরে। তৃতীয়বার মারার পরেও সে যখন টাইমিয়ে বের করলো, আর আমার মা চিৎকার করে বলছে যে আমার ইঞ্জেকশনের দরকার নেই, আমার হাতে ব্যথা নেই, আমার ব্যথা ঠিক হয়ে গেছে। এবার চতুর্থবার নার্সটা ধরে অ্যাটেম্প নিতে যাচ্ছে, আমার ছোট ভাই জাম করে হাত ধরে ফেললো, তোকে ডাক্তার কে বানাইছে, তুই সার্টিফিকেট নেই, আমি চেক করবো তোর ডাক্তারি সার্টিফিকেট। আর আমার ভাই তো বুয়েটের ইঞ্জিনিয়ার, ইংরেজিতে তো অনর্গল, ধাক্কাইয়াই রুম থেকে বের করে দিল। লোকজন ডাক্তাররা সব ছুটে আসলো চতুর্দিক থেকে ছুটে আসে, কি হয়েছে। তখন ঘটনা জানানো হলো, জানালে এরও তো বের করে নিয়ে গেল, আমাদেরকে শান্ত করলো। শান্ত কি ভাই হওয়া যায়? মনে হচ্ছিল যেন ওর ওই জায়গায় মানে দুম করে মাইজেতে ফেলাই দিয়ে গলার পরে পা তুলে দিয়ে জিপ টেনে বের করে ফেলায়। তুই এখানে ট্রেনিং করতে আইছিস, প্রতিদিন 10,000 টাকা করে রুম ভাড়া দিচ্ছি ভাই। আজ থেকে 15 বছর আগে, 15-16 বছর আগে 10,000 টাকা রুম ভাড়া দেওয়া মানে ওখানে এখন ওইটার মূল্য এখন 40,000 টাকা হয়ে গেছে। তখন ডেলি এরকম আমরা 1 সপ্তাহ ধরে আছি ওখানে। আর ডাক্তারের প্রতিদিন বিল তো আসতেছে, টেস্টের বিল আসতেছে। আমি লাখ লাখ টাকা খরচ করে ওর ট্রেনিং দেওয়াবো। এই কি হাসপাতাল? এই কি ডাক্তার নিয়োগ দেওয়া হয় এই হাসপাতালে? এখানে রুগী আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এখানে এই ট্রেনি ডাক্তার দিয়ে। পরবর্তীতে ওই প্রফেসর সাহেব এসে নিজেই একবারই দিয়ে দিলেন। ভাই আমার মন খারাপ হয়ে গেল। আমার মার ঘটনা, এগুলো সহ্য করা যায় না। আমি ডাক্তাররা বলে আমি হার্টের রুগী, আমি ডায়াবেটিক্স রুগী, আমি হাই প্রেশারের রুগী। আমার অনেক বড় ইতিহাস আছে এই ডাক্তারদের নিয়ে। আমি এই পর্বে এইটা আর বললাম না, অনেক সময় হয়ে গেছে ভাই। আমার মনে হয় 30 মিনিট কথা বেশি হয়ে গেছে, মানুষের ধৈর্য কুলাবে না। আমি আরেকটা পর্বে 4-5টা ডাক্তারের আমার নিয়ে কি ঘটনা হয়েছে এইগুলো বিস্তারিত আলোচনা করব। আমার এই আলোচনার উদ্দেশ্য কোনো ডাক্তারকে ছোট করা না, কিন্তু এমন একটা পেশা, মহান পেশাকে যারা কলঙ্কিত করতেছে তাদের নিয়ে আমার কথা। যে প্রতিষ্ঠান, যে হাসপাতাল এই মহান পেশাকে, অসহায় মানুষদের নিয়ে যে মানে এইটা তো মানুষ, এরা যদি ভালো মানুষ হতো, এরা যদি ব্যবসায়ী না হতো, ব্যবসা তো করবেই, তাহলে আমার মনে হয় দুনিয়ায় কাবা সবচেয়ে সম্মানের জায়গা, তারপরে মসজিদ, তারপর অন্যান্য ধর্মের যত ধর্মস্থান আছে, তারপরে বোধহয় মানুষকে হাসপাতাল ডাক্তারদের সম্মান করত, ইজ্জত করত। কিন্তু এই সমস্ত কুচক্রী ব্যবসায়ী, ডাক্তারের নামে কলঙ্ক, এদের কারণে এই পেশার প্রতি মানুষের ঘৃণা, মানুষ কতটা অসহায় হয়ে আছে। তার আপনজন, রক্তের হয় সন্তান, নাই মা বাবা, নাই নিজের স্ত্রী, এইসব নিয়ে আসে, অসহায় অবস্থায় আছে। এই ডাক্তারদের ব্যবহার সে তো আরেক ইতিহাস। ব্যবহারটা কেমন করে এবং এখানকার কর্মচারীদের ব্যবহার কেমন, সেটা একটা ইতিহাস। সে পর্ব মোট 3টে পর্ব করব, ওই পর্বও একটু আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমার ঘর নিয়ে আলোচনা করব। সমস্ত দর্শক ভাইরা, আপনারা কষ্ট করে শুনলেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আপনারা সতর্ক হবেন,
আল্লাহ আপনার, আর আমার তো দিল চাই দুনিয়ায় কেউ যেন অসুস্থ না হয়, ওই ডাক্তার নামক কসাই, ওই সমস্ত কসাইয়ের হাতে যেন কেউ না পড়ে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, সবাইকে হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম।